অবনী, সিদ্ধার্থ আমার জন্য খুব দামি ব্যাগ নিয়ে এসেছে, যা তুমি হয়তো কোনোদিন চোখেও দেখোনি। তুমি চাইলে এর থেকে একটা ব্যাগ রাখতে পারো। কে জানে তোমার এই হাবাদে স্বামী কোনোদিন তোমাকে এসব কিনে দিতে পারবে কিনা। অনেক ধন্যবাদ, কিন্তু তোমার এই ভালোবাসা আমার ছোটবেলা থেকেই সহ্য হয় না। তো এখন কি হবে? তোমার এই অহংকার তোমাকেই মোবারক, আমার এসবের কোনো দরকার নেই। আর হ্যাঁ, মানুষ যখন ভেতর থেকে ফাঁপা হয় তখন দামি জিনিসের জেল্লাও সেই শূন্যতাকে ঢাকতে পারে না। আশা করি বুঝতে পেরেছ। এই কথা বলে অবনী মৃদু হেসে সেখান থেকে চলে গেল। অপমানে সানায়ার মুখ লাল হয়ে গেল, কারণ তার সব চাল উল্টে যাচ্ছিল। অন্যদিকে সিদ্ধার্থ সানায়ার বাড়িতে এত সম্মান পেয়ে মনে মনে খুব খুশি ছিল, কিন্তু গৌতমকে দেখা মাত্রই তার মুখের হাসি উধাও হয়ে গেল এবং হঠাৎই অবতার গ্রুপে হওয়া সেই কথাগুলো তার মনে পড়ে গেল। কাল তুমি খুব লাফাচ্ছিলে, কি বলেছিলে যেন? তুমি অবতার গ্রুপে চাকরির জন্য এসেছ? সত্যি করে বলো তো, তুমি ওখানে কি করছিলে? এই কথা বলে সিদ্ধার্থ গৌতমের চোখের দিকে সরাসরি তাকিয়ে রইল। সিদ্ধার্থের কথা শোনা মাত্রই গৌতম চারপাশ দেখে মুচকি হাসতে লাগল। আমি তোমায় কালই বলেছিলাম যে আমি অবতার গ্রুপে চাকরির জন্য গিয়েছিলাম। সম্ভবত তোমার স্মৃতিশক্তি একটু উইক। এই কথা শোনা মাত্রই আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের নজরও গৌতমের দিকে চলে গেল। অন্যদিকে সানায়া তখনই রেগে গেল এবং অবনীর দিকে তাকাতে লাগল। সানায়া বলল, হ্যাঁ, আমি তো অবনীকে এই কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম যে আমাদের প্রিয় জামাইবাবু কাল অবতার গ্রুপে ঝাড়ু দেওয়ার চাকরির জন্য গিয়েছিলেন। সানায়ার কথা শুনে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। অবনী লজ্জায় মাথা নিচু করে নিল। মানুষের হাসাহাসি শুনে সিদ্ধার্থ আরও উৎসাহ পেয়ে গেল। হ্যাঁ, কিন্তু বেচারা আর কি বা করবে? বেচারা হয়তো সেখানেও কোনো কাজ পায়নি, বা কেউ তাকে কাজে রাখেনি। তবে কোনো ব্যাপার না, আমার মন খুব বড়। আমি নিজের হোটেলে তোমাকে চাকরি দেব। তুমি চাইলে কাল থেকেই জয়েন করতে পারো। টয়লেট ক্লিনারের কাজ, আর আমার মনে হয় তোমার থেকে ভালো এই কাজ আর কেউ করতে পারবে না। তাছাড়া আমি তোমাকে মাসে 15,000 টাকা বেতনও দেব। 15,000 টাকা তো তুমি বোধহয় কোনোদিন একসঙ্গে চোখেও দেখোনি, মিস্টার গৌতম। সানায়া হাসতে হাসতে বলল। বেতনের সাথে কমিশনও থাকবে নাকি সিদ্ধার্থ? সিদ্ধার্থ উত্তর দিল, অফকোর্স বেবি, কমিশন আমি নিজেই দেব। যত পরিষ্কার টয়লেট তত বেশি কমিশন। ততক্ষণে মানুষজন সিদ্ধার্থ আর সানায়ার প্রতিটা কথায় হো হো করে হাসছিল। সবার নজর ছিল গৌতমের ওপর। অন্যদিকে গীতা আর অনিল মনে মনে তাকে অভিশাপ দিচ্ছিল, কিন্তু গৌতমের ওপর এর কোনো প্রভাবই পড়ল না। ধন্যবাদ, কিন্তু তোমার হোটেলে কাজ করার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, সানায়া সঙ্গে সঙ্গে বলল। পরিষ্কার বলো যে তোমার সেই যোগ্যতাই নেই কোনো কাজ করার। কে বলল আমার যোগ্যতা নেই? সানায়া আবার হাসতে হাসতে বলল, আচ্ছা, দেখি তোমার মধ্যে কি যোগ্যতা আছে। একটা কথা নিজের ওই ছোট মাথায় ঢুকিয়ে নাও, সিদ্ধার্থের সামনে তোমার কোনো লেভেল নেই। আরে ছাড়ো না সানায়া, তুমিও কার সাথে আমাকে কম্পেয়ার করছো? সিদ্ধার্থ হাসতে হাসতে গৌতমের চারপাশে ঘুরতে লাগল। সে অবতার গ্রুপে হওয়া সেই অপমান এখনও ভুলতে পারিনি। সিদ্ধার্থ পণ্ডিত, টাকার জোরে এত ওড়ো না, এমন যেন না হয় যে কাল তোমার কাছে দৌলত থাকল না, আর এভাবেই তখন তোমাকেও লোকে উপহাস করল। ভুলে যেও না যে সুসময় কারো চিরস্থায়ী হয় না। আমার কাছে সম্পদ থাকবে কি থাকবে না তা জানি না, তবে এটা নিশ্চিত জানি যে তুমি এই জন্মে কোনোদিন ধনী হতে পারবে না। কারণ সিদ্ধার্থের কথা শেষ হবার আগেই সে দেখল অনেক লোক বাড়ির বাইরে যাচ্ছে। হঠাৎ পার্টিতে এক অদ্ভুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। গায়ত্রী দেবীও কিছু বুঝতে পারছিলেন না। গেটের সামনে একের পর এক দামি গাড়ির শব্দ শুনে তিনিও বাইরে যেতে লাগলেন, কিন্তু বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই তিনি দেখলেন অনেক গার্ডস ভেতরে আসছে, সবার হাতে দামি দামি উপহার। মুহূর্তের মধ্যে গার্ডরা হলে উপহারের স্তূপ বানিয়ে দিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই উপহারগুলো রঘুবীর পণ্ডিতের আনা উপহারের তুলনায় 10 গুণ বেশি। হলে আবারও মানুষের ফিসফাস শুরু হয়ে গেল। কিছুক্ষণ আগে যারা গৌতমকে নিয়ে মজা করছিল, এখন তারাই হলে রাখা উপহার এবং সোনার উপর গয়না নিয়ে আলোচনা করতে লাগল। ঠিক তখনই মানুষের শোরগোলের মাঝে মুন্সিজি বেশ দাপটের সাথে আগারওয়াল হাউসে ঢুকলেন। তার পেছনে বন্দুকধারী 4 জন গার্ড দেখে
গায়ত্রী দেবী অবাক হয়ে গেলেন। যদিও তিনি তখন পর্যন্ত মুন্সিজিকে রঘুবীর পণ্ডিতের কোনো আত্মীয় মনে করছিলেন। মুন্সিজি ভেতরে আসতেই গৌতমের দিকে তাকাতে লাগলেন, যে কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। গৌতম তাকে দেখা মাত্রই চোখের ইশারায় গায়ত্রী দেবীর দিকে নির্দেশ করল। মুন্সিজি পরের মুহূর্তেই মুখ থেকে চশমা সরিয়ে গায়ত্রী দেবীর দিকে তাকালেন। হ্যালো মিস গায়ত্রীজি, আপনার নাতনির বাগদানের জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা। এই সব উপহার যোধপুরের রাঠোর পরিবারের পক্ষ থেকে একটি ছোট ভেট। আশা করি আপনার পছন্দ হয়েছে। আমাদের হুকুম আজ আমাকে এই পার্টিতে পাঠিয়েছেন। পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফএম ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিসের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ, লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে।